আজ এসেছি দ্বিতীয় ভোরে। এই ভোর এক না নেগেটিভ ভোর, আগের ভোর যেটা ছিল পজিটিভ ভোর, এক রোমান্টিকতার সুন্দর সকাল কবি যেন আমাদের সামনে তুলে ধরলেন। এক ময়ূরের পেখম রঙা সকাল, এক মোরগ ফুলের মতো রাঙা সকাল, এক কুমকুমের মতো ভোরে আমরা এসেছিলাম এ কবিতা পাঠ করতে। আজ এক অন্য ভোর, এক ধূসর অন্ধকারে ঢাকা এক অন্য ভোর, শিকারের রক্তে লাল হয়ে যাওয়া এ এক অন্য ভোর। আমরা দেখব সেই ভোর কিভাবে বদলে যাচ্ছে। দ্বিতীয় ভোরে এসেছি, এক নেগেটিভ ভোর, এক না ভোর। সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে কেউ একজন সারা রাত চিতাবাঘিনীর তাড়া খেয়ে খেয়ে নিজেকে বাঁচিয়েছে। নক্ষত্রহীন মেহগনির মতো অন্ধকারে, নক্ষত্রহীন রাতে, অর্থাৎ যে রাতে একটাও তারা জ্বলেনি, একটাও নক্ষত্র লাজুক বধূর আভাস দিয়ে যায়নি, একটাও নক্ষত্র মিশরীয় রমণীর লকেটের মতো মুক্তা হয়ে জ্বলেনি। সেই নক্ষত্রহীন অভিশপ্ত অন্ধকার রাতে একটা প্রাণী চিতাবাঘিনীর তাড়া থেকে নিজেকে ক্রমাগত বাঁচাচ্ছে সারা রাত জেগে জেগে। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে মেহগনি শক্ত কাঠ, অন্ধকার যেন সেরকম শক্ত, অন্ধকারের শক্ত বা জমাট অবস্থাকে বোঝানোর জন্য মেহগনির প্রতীক ব্যবহার করেছেন কবি। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বন। তোমরা যদি সুন্দরী গাছ দেখেছো ভূগোল বইয়ে, সুন্দরী গাছ অর্থাৎ সুন্দরবন অঞ্চলে হওয়া ঠেসমূলযুক্ত গুল্ম জাতীয় গাছ, আর অর্জুন গাছ যে গাছ বৃক্ষ গাছ। সুন্দরীর থেকে অর্জুন অনেক শক্ত, অর্থাৎ এ হরিণের পরিক্রমাটা কীরকম, কম শক্ত থেকে বেশি শক্ত, অর্থাৎ কম লড়াই থেকে বেশি লড়াইয়ের দিকে হরিণটা এগিয়ে যাচ্ছে, কম ভয় থেকে বেশি ভয়ের দিকে হরিণটা এগিয়ে যাচ্ছে। তাই অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ, সুন্দর আবার বাদামি, বাদামি রংটা সাহিত্যে মৃত্যুর প্রতীক, ধূসরতার প্রতীক, ফসলহীনতার প্রতীক। সবচেয়ে বড় কথা, বাদামি রংটা ফসলহীনতার প্রতীক। তাহলে সুন্দর সোনালী হরিণ বললেন না জীবনানন্দ। শব্দ ব্যবহারের এই অদ্ভুত দক্ষতা জীবনানন্দের মধ্যে আমরা বেশি করে পাই আধুনিক কালে। সুন্দর সোনালী হরিণ নয়, সুন্দর বাদামি হরিণ, যার কাছে সন্তান বা ফসলের কোনো বার্তা নাই। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। কোন ভোরের জন্যে? চিতাবাঘিনীর হাত থেকে বেঁচে নিজেকে একটা সুন্দর ভোরে, আলোক উজ্জ্বল ভোরে নিজেকে মেলে ধরবো অনেক হরিণীদের সামনে। এই যেন একটা উল্লাস, এই যেন একটা স্বয়ম্বর সভায় স্ত্রী পছন্দ করে নেবে, সে তার জীবন সঙ্গিনী পছন্দ করে নেবে, এরকম একটা ভোরের স্বপ্ন দেখেছিল। এসেছে সে ভোরের আলোয় নেমে, এসেছে সে ভোরের আলোয় নেমে, জেগে নয়। এই নামাটাও একটা ক্লাইম্যাক্স, অর্থাৎ হরিণের অবতরণ, উত্তরণ নয়। এসেছে সে ভোরের আলোয় নেমে, কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস। কবি জীবনানন্দ কখনোই কোনো কিছুকে একটা ইন্দ্রিয় দিয়ে বুঝতে দেবেন না। সবুজ ঘাস বললেই হতো, আমরা চোখ দিয়ে বুঝে নিতাম সবুজ কচি ঘাস, কিন্তু তা বললেন না। বাতাবি লেবুর মতো বলে তার গন্ধটুকুকেও আমাদের অনুভব করতে দিলেন। অর্থাৎ একই সঙ্গে ঘাসটাকে নাক এবং চোখ দিয়ে অনুভব করতে হবে এবং স্পর্শ দিয়ে। কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কে? হরিণ। শিকার নম্বর 2। প্রথমে শিকার করেছিল দেশওয়ালিরা অনেক অসত্য বট পাতা পুড়িয়ে, এখন শিকার করছে হরিণ তার নিজের প্রয়োজনের জন্য। দেশওয়ালিরা শিকার করেছিল কি জন্য? চামড়াকে উষ্ণতা দেওয়ার জন্য। হরিণ শিকার করছে কি জন্যে? আরও ভিতরে, পেটের ভিতরে সেই খিদেকে নিবৃত করার জন্য। কালকে সারা রাত সে জেগে জেগে ছুটেছে, ক্লান্ত হরিণ তাই নিজেকে পেট ভরানোর জন্য কচি কচি ঘাস খাচ্ছে। হ্যাঁ, এটা নিয়ম প্রকৃতির যে খাদ্য খাদকের সম্পর্ক থাকবে, কিন্তু এটা তো অস্বীকার করার উপায় নাই। ঘাসগুলো বাঁচতে চেয়েছিল, হরিণের মুখ থেকে বাঁচতে চেয়েছিল, হরিণ তাদের কথা শোনে নাই, হরিণ তাদেরকে শিকার করেছে। এটা তো অস্বীকার করার উপায় নাই। নদীর তীক্ষ্ণ শীতলে ঢেউ এসে নামলো, সে ঢেউয়ে নামলো নদীতে কেন? শরীরটাকে একটু আবেশ দেওয়ার জন্য, ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু কেমন নদী? তীক্ষ্ণ
এবং শীতল। তীক্ষ্ণ মৃত্যুর প্রতীক ধারালো, আর শীতলও মৃত্যুর প্রতীক। এমন একটা নদীতে নামলো, এখানেও ক্লাইম্যাক্স, এখানেও সেই তীক্ষ্ণতা, এখানেও সেই শীতলতা। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য। স্রোতের মতো আবেশ মানে কি? স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে আমি যাব, আমাকে নিজেকে ছেড়ে দেবো, আমি নিজেকে ছেড়ে একটা মুক্তিতে পৌঁছে যাব। অর্থাৎ নিজস্বতা হরিণ যেন হারিয়ে ফেলেছে। সারা রাত চিতাবাঘিনীর বিরুদ্ধে লড়াই করতে করতে ক্লান্ত হরিণ তাই নিজস্বতা হারিয়ে ফেলেছে। যদি না নিজস্বতা হারাতো তাহলে হয়তো হরিণ সচেতন থাকতো যে তার চারপাশে এখনো কোনো মৃত্যু ওঁত পেতে আছে কি না। এই যে স্রোতের আবেশ দেওয়ার জন্য সামান্য একটু বিশ্রাম পাওয়াতে হরিণ যে ভুলে গেছে তার অতীতটা, হরিণ যে ভুলে গেছে যে স্ট্রাগেল সবসময় যোগ্যতমের উদ্বর্তন। এই পৃথিবীতে কেউ কাউকে এক কণা জমি ছেড়ে দেয় না, সবাইকে লড়াই করে নিজের জমি নিতে হয়। এই উপলব্ধিটা কিছুক্ষণ আগে যার হয়েছে সে আজকে সকালবেলায় এসে ভুলে গেছে, এক রোমান্টিকতা তাকে ভুলিয়ে দিয়েছে। তাই এই আবেশ তাকে চারপাশ সম্বন্ধে সজাগ করেনি। যদি সজাগ করতো হয়তো হরিণটা শিকার হতো না। অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য অন্ধকারের হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে খুব তাৎপর্যযুক্ত। হিম এবং কুঞ্চিত জরায়ুর বৈশিষ্ট্য নয়, অন্তত যে জরায়ু সন্তান উৎপাদন করবে সে জরায়ু হবে স্ফীত এবং উষ্ণ। হিম এবং কুঞ্চিত জরায়ু মানেই তার মধ্যে যে সন্তান আছে সে মৃত। অর্থাৎ রাত একটা জরায়ু। এখানে রাতের অন্ধকারের জরায়ু থেকে যে ভোটটা জন্ম নিচ্ছে এই ভোটটা এখানে সন্তান, এ ভোটটা এখানে মৃত। তাই আমরা ভোটটাকে শুরুতেই নেগেটিভ বা বিয়োগ চিহ্ন দিয়ে চিহ্নিত করেছি। এই ভোটটা রাতের এমন এক অন্ধকার থেকে, এমন এক জঠর থেকে, এমন এক জরায়ু থেকে বেরিয়ে আসে যে জরায়ুর প্রতীক দিয়েছেন জীবনানন্দ হিম কুঞ্চিত। অর্থাৎ এ জরায়ুর গর্ভ থেকে বের হওয়া ভোর কিছুতেই সজীব হতে পারে না, মৃত ভোর। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে ওঠে। যে সূর্যের নিচে হরিণ আজ এসেছে সেই সূর্য সোনার বর্ষার মতো আলো দিচ্ছে। বর্ষাও কি করে? বর্ষাও পশুকে হত্যা করে, সেটাও একটা শিকারীর অস্ত্র। অর্থাৎ সূর্যও আজ অস্ত্র হয়ে গেছে, হরিণের পক্ষে আর কেউ নাই। নদী তীক্ষ্ণ, সূর্য অস্ত্রের মতো ধারালো, বর্ষার মতো ধারালো। আর হরিণ নিজেও ভুলে গেছে যে জীবন মানে সংগ্রাম। হরিণও আজ নিজেকে এলিয়ে দিয়েছে রোমান্টিকতার অদ্ভুত সকালে। এই সব কিছু মিলে যেন ষড়যন্ত্র হয়েছে হরিণকে শিকার করার। এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেবার জন্য। অনেক হরিণীকে চমক লাগিয়ে দেবে সে। কেন না? সে বীর। চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়েছে, সুন্দর স্নান সেরে সে আজকে সতেজ হয়েছে। এবার অনেক হরিণী তাকে দেখে গর্ব করবে, সে কোনো একটা হরিণীকে পছন্দ করে নেবে। এই ছিল তার স্বপ্ন, এই ছিল তার স্বাদ। সে ভালোবাসবে, তার ভালোবাসার ফসল জন্মাবে। এই স্বপ্ন আর স্বাদে ভর করে সেই সুন্দর ভরে এসেছে, নিজেকে ছড়িয়ে দিয়েছে, নিজেকে মেলে ধরেছে। কিন্তু সব স্বপ্ন তো বাস্তবের মাটি পায় না। তাই কিছুক্ষণ গ্যাপ, একটা অদ্ভুত শব্দ। কবি জীবনানন্দ শব্দ বেশি খরচ করেননি, একদম সরাসরি ক্লাইম্যাক্সে পৌঁছাতে চেয়েছেন, কোনো গৌর চন্দ্রিকা করেননি, সরাসরি বলেছেন একটা অদ্ভুত শব্দ। পাঠককে বুঝে নিতে হবে শব্দটা কি। তার পরের স্টেপ আবার জাম্প করে কবি বলছেন, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। মচকা অর্থাৎ লাল শালুক ধরনের এক ধরনের ফুল আমরা দেখতে পাই গ্রামগঞ্জে। সেই লাল শালুকের মতো সেই লাল রং হয়ে গেল নদীর জল হঠাৎ করে। আমরা বুঝতে পারলাম, কবি বললেন না ব্যাখ্যা করে, যে হঠাৎ একটা আওয়াজের শব্দ, এটা বন্দুকের শব্দ। সেই বন্দুক ছুটে গিয়ে হরিণটার গায়ে ঠেকলো, হরিণটার গায়ে ঢুকলো এবং হরিণটার গা থেকে রক্ত বেরিয়ে নদীর জলকে লাল করে দিল। এত শব্দ নয়, দুটো বাক্য দিয়ে কবি বুঝিয়ে দিয়েছেন তার এই অনুষঙ্গগুলো। আসলে হরিণের স্বপ্ন স্বাদ এত দ্রুততার সঙ্গে এগুচ্ছিল এবং শিকারীর বুলেট এত দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে যে ওখানে স্টেপ জাম্প করা ছাড়া কবিরার উপায় নাই। সেই দ্রুততাকে চিহ্নিত করার জন্য বন্দুকের গুলি, শিকারীর লোভ কত দ্রুত একটা স্বপ্নকে ভেঙে দিতে পারে, একটা স্বপ্নকে রক্তাক্ত করতে পারে, একটা স্বপ্নকে শিকার করতে পারে, সেই দ্রুততাকে বোঝানোর জন্য এই স্টেপ জাম্প ব্যবহার করেছেন কবি। একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের মতো লাল। আগুন জ্বলল আবার, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো।
আগুন জ্বলল, আবার উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হয়ে এলো। কিছুক্ষণ আগেও আগুন জ্বলেছিল আগের ভোরে, তখন কি জন্য আগুন জ্বলেছিল? চামড়াকে গরম করার জন্য। এখন আগুন জ্বলল কি জন্যে? হরিণের মাংসকে পুড়িয়ে খাওয়ার জন্যে। অর্থাৎ এই আগুন কিসের প্রয়োজনে? বাহ্যিক প্রয়োজনে নয়, আভ্যন্তরীণ প্রয়োজনে। তাহলে দুটো আগুনের প্রসঙ্গ দুরকম। আস্তে আস্তে আমাদের লোভ যেন চামড়া থেকে পেটের ভিতরে চলে যাচ্ছে, মানুষ মাংসাশী হয়ে যাচ্ছে। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প, অনেক পুরনো শিশির ভেজা গল্প নক্ষত্রের নিচে। কোন নক্ষত্রের নিচে? যে নক্ষত্রের নিচে কবি মিশরীয় রমণীর কথা ভেবেছিলেন, সেই একই নক্ষত্রের নিচে তো, একই নক্ষত্রের নিচে মানুষ রোমান্টিকতার স্বপ্ন বুনতে পারে। আবার একই নক্ষত্রের নিচে সেই মানুষই অন্য কোনো প্রাণীর বোনা রোমান্টিকতাকে নিঃশেষ করে দিতে পারে বুলেটের একটা আওয়াজে। সেই একই নক্ষত্র দেখছে জীবনের আলাদা আলাদা রূপকথা। তাই বলছে এই নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। ওই নক্ষত্র যুগ যুগ ধরে দেখছে মানুষের এই শিকার প্রিয়তা, মানুষের এই মাংস প্রিয়তা, মানুষের এই বর্বরতা। এই নক্ষত্র দেখে যাচ্ছে, গল্প লিখে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। কারা স্বীকার করলো? সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। এই দুটো সিম্বল দিয়ে কবি বুঝিয়ে দিলেন এ মানুষগুলো নাগরিক, এ মানুষগুলো আধুনিক। সিগারেট ঠোঁটে রেখে যারা টেরিকাটে তারা অন্তত আধুনিক এবং নাগরিক। সেই আধুনিক নাগরিক মানুষ এইভাবে বন্য সভ্যতাকে শেষ করছে তাদের বিলাসী বন্দুকের ট্রিগার দিয়ে। কোনো একটা প্রাণীর বেঁচে থাকার স্বপ্ন, স্বাদ সব কিছুকে মাত্র একটা গুলি দিয়ে শেষ করতে সামান্যতম দ্বিধাবোধ করে না যারা, তাদের জন্যই তাদেরই বন্দুক অবাক হয়ে পড়ে থাকে। তাই শেষ সারিতে কবি বলছেন এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিষ্পন্দ নিরপরাধ ঘুম। এলোমেলো বন্দুকগুলো পড়ে আছে, তারা হিম হয়ে গেছে, মৃত হয়ে গেছে, তারা নিরপরাধ ঘুম দিচ্ছে। কেন? তারা তো অপরাধ করে নাই। ওই মেহগনি বনের মধ্যে থাকা হরিণকে ওই মেহগনি কাঠ দিয়ে তৈরি করা বন্দুক কিভাবে মারতে পারে? মানুষের হাতের যোগে। তাহলে মানুষ তার হাত দিয়ে ট্রিগার টিপেছিল, তাই হরিণটা মরেছিল। বন্দুকের দোষ নাই। বন্দুক অবাক, নিথর, নিষ্প্রাণ। আগ্নেয়াস্ত্র পর্যন্ত হতবাক হয়ে গেছে মানুষের এই আচরণে। তাহলে মানুষ স্বীকার করলো। তাহলে এ কবিতায় শিকার কি হলো? শুধুমাত্র হরিণ। এ কবিতায় শিকার হয়েছে হরিণ। এ কবিতায় শিকার হয়েছে শুধু কি বাতাবি লেবুর মতো কচি ঘাস, নাকি অসত্য পাতা? এই সব কিছু শিকার হয়েছে, কিন্তু সবার আগে এ কবিতায় শিকার হয়েছে মানুষের মানবিকতা। ট্রিগার টিপেছে যখন যে মানুষ, সে মানুষ সবার আগে নিজের বিবেককে শেষ করেছে। যে মানুষ অসত্য পাতা পুড়িয়ে নিজের শরীরকে উষ্ণতা দিয়েছে, সে মানুষ সবার আগে নিজের বিবেককে পুড়িয়েছে। তাহলে মানুষ এখানে বন্দুক দিয়ে ওই টেরিকাটা সিগারেটের ধোঁয়ায় বসে থাকা মশগুল হয়ে থাকা মানুষগুলো বন্দুক দিয়ে সবার আগে নিজেকে মেরেছে, নিজের হৃদয়কে মেরেছে, মানবিকতাকে শেষ করেছে। তারপরে মানুষের মধ্যে জেগে উঠেছে পাশবিকতা, তখন বন্দুকের গুলি গিয়ে হরিণ মেরেছে। অর্থাৎ হরিণ শিকার এখানে একটা সিম্বল, মাত্র একটা প্রতীক। এই প্রতীকের মধ্যে কবি জীবনানন্দ বোঝাতে চেয়েছেন মানুষ আসলে সবার আগে শেষ করে তার মানবিকতা, তার হৃদয়কে। হৃদয় নিধন করার, মানুষই মানুষ খুন করে, মানুষই মানুষের হৃদয়কে গোগ্রাসে গিলে খায়। হরিণের যে মাংসগুলো ঝলসে ঝলসে মানুষ খাচ্ছে, সেটা হরিণের মাংসর থেকেও বড় কথা, সেটা তার হৃদয়কে সে খাচ্ছে। তবে সে কাজ করতে পেরেছে। সে মানুষ নয় এই মুহূর্তে, সে এই মুহূর্তে হিংস্র পশু। তাহলে মানুষ মানুষকে স্বীকার করেছে। এ কবিতার শেষ উপলব্ধি যেন আমাদের এইখানে হয়। আমরা যত গভীরে যেতে পারবো কবিতাকে নিয়ে, তত বেশি অনুভব করতে পারবো, তত বেশি কবির কাছাকাছি যেতে পারবো। আসলে পাঠ, পুনঃপাঠ, পুনঃপাঠ, আরও পাঠের মধ্যে দিয়ে আমরা কবিতার আরও ভিতরে পেঁয়াজের খোলার মতো ছাড়াতে ছাড়াতে গিয়ে দেখব কবিতার নিজস্ব বা চিরস্থায়ী কোনো ব্যাখ্যা হতেই পারে না। সময়ের সাথে সাথে সে ব্যাখ্যা পরিবর্তিত হবেই হবে।
তোমরা এইভাবে কবিতাকে বোঝার চেষ্টা করো। বিশেষ করে জীবনানন্দ দাশের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আধুনিক কবিতা, এগুলো তো অনেক গভীর, অনেক ব্যাপক। একটা পাঠে হয় না তাকে শেষ করা, অনেক পাঠে, অনেকবার ভেবে, অনেক রকম করে ভেবে তার মজ্জায় পৌঁছাতে হয়, তবু বোধহয় পৌঁছানো যায় না। সবাই ভালো থেকো, পড়ার মধ্যে থেকো।